তবে চলো এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড এলিমিনেশন। দেখো আমাদের বডিতে মেটাবলিক রিয়াকশনের জন্য, মানে সেলের ভিতরে কেমিক্যাল রিয়াকশনের জন্য অনেক রকমের বাই প্রোডাক্ট তৈরি হয়। এবার এই বাই প্রোডাক্ট গুলো নট নেসেসারিলি হার্মফুল, বাট যেই অর্গানিজমটার বডিতে তৈরি হচ্ছে হয়তো তার জন্য হার্মফুল। যেমন মনে করো, সাপোজ এই যে এখানে একটা এক্সক্রিটরি প্রোডাক্ট দেওয়া আছে ইউরিয়া। ইউরিয়া মানুষের বডিতে তৈরি হচ্ছে বা কোনো অন্য অর্গানিজমের বডিতে তৈরি হচ্ছে, কিসের জন্য তৈরি হচ্ছে? ইউরিয়া জেনারেলি তৈরি হয় প্রোটিন ব্রেকডাউনের জন্য লিভারের মধ্যে। লিভারের মধ্যে প্রোটিন ব্রেকডাউনের জন্য ইউরিয়া তৈরি হয় এনিওয়ে। সো এই ইউরিয়াটা মানুষের জন্য ক্ষতিকারক, কিন্তু এই ইউরিয়াটা আবার প্ল্যান্টস এর জন্য ফার্টিলাইজার। কথাটা বুঝতে পারলাম? মানে জিনিসগুলো জাস্ট কেমিক্যাল, এগুলো ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশনের জন্য আমাদের বডিতে তৈরি হয়। এবার সেইটা ওই অর্গানিজমটার বডির জন্য টক্সিক জন্য এই জিনিসগুলোকে বাইরে বের করে দিতে হয়। তাই এইগুলোকে যেহেতু বাইরে বের করে দেওয়া মানে এক্সক্রিশন, তাই এই প্রোডাক্ট গুলোকে বলে এক্সক্রিটারি প্রোডাক্টস। তাই আমরা এই চ্যাপ্টারটাতে পড়বো এক্সক্রিটারি প্রোডাক্টস এন্ড দেয়ার এলিমিনেশন, কিভাবে বাইরে বের করে সেগুলো। তো এক্সক্রিটারি প্রোডাক্ট কি বললাম, যে যে সেই জিনিসগুলো যেগুলো বডির ভিতরে মেটাবলিজম কেমিক্যাল রিয়াকশনের জন্য বাই প্রোডাক্ট তৈরি হয়, যেগুলোর অ্যাকুমুলেশন হলে মানে বডির ভিতরে জমলে হয়তো বডির ক্ষতি হতে পারে বা টক্সিসিটি হতে পারে, তাই এগুলোকে বাইরে বের করে দিতে হয়। যেমন এখানে দেখো, অ্যানিমালের মধ্যে কি কি এক্সক্রিটারি প্রোডাক্ট তৈরি হয়। যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আমরা সবাই জানি। তারপরে ছিল ওয়াটার, এক্সেস ওয়াটার আর কি, শুধু ওয়াটার তো না, এক্সেস ওয়াটার, আয়নস লাইক সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন, ফসফেট, সালফেট। এগুলো কিসের জন্য তৈরি হয় বললাম? আইদার মেটাবলিক অ্যাক্টিভিটি অর বাই আদার মিনস লাইক এক্সেস ইনজেশন, বেশি খাবার খাওয়ার জন্য হতে পারে। তো দিজ আর দ্য এক্সক্রিটরি প্রোডাক্টস অফ অ্যানিমালস। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি কয়েকটা দেখবো, মেইনলি আমরা এখানে ইউরিয়াই দেখবো, কিন্তু এটার সাথে অ্যামোনিয়া আর ইউরিক অ্যাসিড একটু ডিসকাস করা আছে। তো এই তিনটের মধ্যে অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড, এই তিনটের মধ্যে সব থেকে টক্সিক কোনটা? সব থেকে টক্সিক হচ্ছে অ্যামোনিয়া, যেটা বের করতে সব থেকে বেশি জল খরচ হয়। এই যে এখানে দেখো, অ্যামোনিয়া, ইউরিয়া এন্ড ইউরিক অ্যাসিড আর দ্য মেজর forms of nitrogenous waste excreted by animals. নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, এই কথাটা মনে রেখো, মানে এগুলো সবগুলোর মধ্যেই নাইট্রোজেন থাকে। অ্যামোনিয়া যেরকম NH3। তারপরে দেখে নাও এর মধ্যে সব থেকে টক্সিক কোনটা? অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া ইজ দা মোস্ট টক্সিক ফর্ম, আর এটা বের করতে সব থেকে বেশি ওয়াটার লাগে, রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ফর ইটস এলিমিনেশন। আর সব থেকে কম টক্সিক কোনটা? ইউরিক অ্যাসিড হচ্ছে সব থেকে কম টক্সিক, আর যেটা বের করতে সব থেকে কম ওয়াটার লাগে, মিনিমাম লস অফ ওয়াটার। তাহলে এবার দেখে নিই যে যারা অ্যামোনিয়া, কারা অ্যামোনিয়া প্রডিউস করে, কারা ইউরিয়া প্রডিউস করে, কারা ইউরিক অ্যাসিড প্রডিউস করে। যারা অ্যামোনিয়া প্রডিউস করে তাদেরকে অ্যামোনোটেরিক অর্গানিজম বলে। যারা ইউরিয়া প্রডিউস করে তাদেরকে ইউরিওটেলিক অর্গানিজম বলে। আর যারা ইউরিক অ্যাসিড প্রডিউস করে তাদেরকে ইউরিকোটেলিক অ্যানিমালস বলে। এর মধ্যে সব থেকে টক্সিক হচ্ছে অ্যামোনোটেলিক, আর সব থেকে লিস্ট টক্সিক হচ্ছে মানে ইউরিক অ্যাসিড। অ্যামোনোটেলিক যেটা বের করতে সব থেকে বেশি জল লাগবে, তাই অ্যামোনোটেলিক হয় অ্যাকুয়াটিক অর্গানিজমরা, তাই জলের কোনো সমস্যা হয় না। অ্যামোনোটেলিক মানে অ্যামোনিয়া বের করতে যেহেতু সব থেকে বেশি ওয়াটার লাগে, তাই জেনারেলি এটা প্রডিউস হয় অ্যাকুয়াটিক অর্গানিজমদের মধ্যে, যাতে জল নিয়ে কোনো সমস্যা না হয়। তাহলে অ্যামোনোটেলিক মার্ক করবা এখান থেকে এতটা।
কারা হয়? এই যে মেনি বনি ফিশেস, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান্স, অ্যাকোয়াটিক ইনসেক্ট, এরা। এবার যেহেতু অ্যামোনিয়া রেডিলি সলিউবল ইন ওয়াটার, মানে জলের মধ্যে খুব ইজিলি এটা ডিজলভ হয়ে যায়, অ্যাজ অ্যামোনিয়া ইজ রেডিলি সলিউবল, সেই জন্য এটা ডিফিউশন প্রসেসেই বাইরে বের করে দেয়। কি দিয়ে বের করে? আইদার বডি সারফেস দিয়ে বের করে দেয়, নাহলে গিল সারফেস দিয়ে বের করে দেয়, যেমন ফিশ। কি ফর্মে বের করে? অ্যামোনিয়াম আয়ন ফর্মে বের করে দেয়। কিডনি এটাতে কত ফাংশন করে না, অ্যামোনিয়া বের করাতে কিডনির কোনো ফাংশন নেই। কিডনিজ ডু নট প্লে এনি সিগনিফিকেন্ট রোল ইন ইটস রিমুভাল। বুঝতে অসুবিধা হলে বলবা। আচ্ছা, ইউরিওটেলিক কারা হয়? টেরিস্ট্রিয়াল অ্যানিমালরা হয়, মানে হচ্ছে ল্যান্ড অ্যানিমালস গুলো। যেহেতু এখানে জলের ব্যাপার আছে, কারণ ইউরিওটেলিক একটু লেস টক্সিক। সো কারা হয়? এই যে লেসার টক্সিক নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, ইউরিয়া। তো কারা কারা ইউরিওটেলিক হয়? ম্যামালরা হয়, আমরা। তারপরে হচ্ছে অ্যাম্ফিবিয়ানরা হয়, টেরিস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান, সরি, ল্যান্ড অ্যাম্ফিবিয়ান। তারপরে হচ্ছে ম্যারাইন ফিশ হয়, মানে সমুদ্রের জলের মাছ, এরা ইউরিয়া বের করে। তাহলে ইউরিওটেলিক। হ্যাঁ, এবার ইউরিওটেলিক স্যার এরা কি তাহলে ইউরিয়া প্রডিউস করে? এদিকে দেখো, এরা কি স্যার ইউরিয়া প্রডিউস করে? না, শুরুতেই ইউরিয়া প্রডিউস করে না, এরাও অ্যামোনিয়াই প্রডিউস করে। কিন্তু এই অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট হয়ে যায় কোথায়? লিভারের মধ্যে। মানে এদেরও প্রোটিন ব্রেকডাউনের জন্য অ্যামোনিয়াই তৈরি হয়, কিন্তু সেটা লিভারে গিয়ে ইউরিয়াতে কনভার্ট হয়। তারপরে ইউরিয়াটা চলে যায় ব্লাডের মধ্যে, এই যে রিলিজড ইনটু ব্লাড। তারপরে এই ব্লাডটা চলে যায় কিডনিতে, এই যে কিডনি। তারপরে কিডনি এটাকে ফিল্টার করে, যে ব্লাড হুইচ ইজ ফিল্টার্ড অ্যান্ড এক্সক্রিটেড আউট বাই কিডনিস। স্যার এই ইউরিওটেলিক যারা হয় ওরা তো বললাম ইউরিয়া প্রডিউস করে, এরা গোটা ইউরিয়াকে কি বাইরে বের করে দেয়? না, সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া মে বি রিটেইনড ইন দা কিডনি। কেন স্যার ইউরিয়া কেন রেখে দেয়? ওয়াটার কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য, পরে শিখাবো কিডনির ফাংশন বোঝানোর সময়। কিডনি ম্যাট্রিক্স অফ সাম দিস অ্যানিমালস টু মেনটেন ডিজায়ার্ড অসমোলারিটি, অসমোলারিটি মানে ওয়াটারের কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য কিছুটা ইউরিয়া রেখে দেয় কিডনির মধ্যে। মানে এটা খুব সিম্পল টার্মে আমি যদি বলি, সাপোজ, পরে যদিও এটা ডিটেলসে বুঝাবো, সাপোজ মনে করো এটা কিডনি। এবার এখান দিয়ে মনে করো, নেফ্রনটা পরে বুঝাচ্ছি, মনে করো এটা একটা টিউবিউল, এই টিউবিউল দিয়ে ইউরিন যাচ্ছে। ইউরিনের মধ্যে কি আছে? ইউরিনের মধ্যে ইউরিয়া আছে আর ওয়াটার আছে, ইউরিয়া এন্ড ওয়াটার আছে। তো তুমি এতটা ওয়াটারকে বাইরে বের করতে চাও না, তুমি গোটা ওয়াটারকে বাইরে বের করতে চাও না। তাহলে তুমি কি করলা? আমাদের কিডনি কি করে? কিছুটা ইউরিয়া টেনে নেয়, কিছুটা ইউরিয়া টেনে নেয়। এবার দেখো, ইউরিয়া হচ্ছে সল্টের মতো, তাহলে সল্টের কনসেন্ট্রেশন বেড়ে গেল। সল্টের কনসেন্ট্রেশন বেড়ে গেলে ওয়াটারের কনসেন্ট্রেশন কি হয়ে যায়? সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে গেলে সলভেন্টের কনসেন্ট্রেশন কমে যায়। আর এইখানে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, ইউরিনের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, তখন ওয়াটারও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে চলে আসে। আর এইভাবেই আমরা ওয়াটারকে, এক্সেস ওয়াটারকে বডির বাইরে বের হতে দিতে দেই না ইউরিন দিয়ে। এটা পরে আরো ডিটেলসে বোঝাবো। তার মানে দেখো, এই যে দেখো ইউরিয়া আসলো, ইউরিয়ার পিছন পিছন ওয়াটারও চলে আসলো। তাই আমরা কিছুটা ইউরিয়া, গোটা ইউরিয়াকে ইউরিন দিয়ে বাইরে বের করি না, কিছুটা ইউরিয়াকে আমরা কিডনির ম্যাট্রিক্সে রেখে দিই। যে রেখে দিলে কি হবে? সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, সলভেন্টের কনসেন্ট্রেশন কমে যাবে। আর এই ওয়াটার, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ইউরিনের কিছুটা ওয়াটার আমরা বডির মধ্যে অ্যাবজর্ব করে নিই, আর এক্সেস ওয়াটারকে বডির বাইরে বেরোতে দেই না। তাই এই জিনিসটা এখানে বলা আছে যে সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া মে বি রিটেইনড
in kidney matrix of some of these animal to maintain desired osmolarity. Osmolarity মানে ওয়াটারের কনসেন্ট্রেশন আর ওয়াটারের অ্যামাউন্ট। আর স্যার কারা ইউরিক অ্যাসিড প্রডিউস করে? রেপটাইল, বার্ড, ল্যান্ড স্নেইল অ্যান্ড ইনসেক্ট, এরা ইউরিক অ্যাসিড প্রডিউস করে ইন দা ফর্ম অফ পেলেট অর পেস্ট। আর যেটা বের করতে সব থেকে কম খরচ হয় ওয়াটারের, মিনিমাম লস অফ ওয়াটার, এদেরকে ইউরিকোটেলিক অ্যানিমাল বলে। পাখির গু দেখেছো? পায়রার গু কেমন টুথপেস্টের মতো হয় না? ওটা ওই গুটা গুও, আবার ওই গুয়ের মধ্যে ইউরিনও থাকে, মানে ইউরিক অ্যাসিডও থাকে। ওরা পায়খানা পেচ্ছাপ একসাথে ছাড়ে। আমাদের পায়খানা আলাদা, পেচ্ছাপ আলাদা কিনা, বার্ডের আবার একসাথে দুইটা। আবার অনেক সময় টিকটিকির গু দেখছো? টিকটিকির গু, টিকটিকির গু দেখতে এই যে এরকম দেখো। দাঁড়াও না, মজার ব্যাপার। টিকটিকির গুয়ে একটা কালো পার্ট থাকে, একটা সাদা পার্ট থাকে না? এই কালো পার্টটা হচ্ছে ওর আনডাইজেস্টেড ফুড, আর সাদা পার্টটা হচ্ছে ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিড তো ওটা। হুম, সাদা পার্টটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এই যে ইউরিক অ্যাসিড, তাই ওরা মানে এরা জেনারেল যারা ইউরিকোটেলিক হয় জেনারেলি, আর ওদের দেখবা এটার মধ্যে অত বেশি ওয়াটার থাকে না, মিনিমাম লস অফ ওয়াটার। তো এবার আমরা একটু দেখে নিই যে এক্সক্রিটারি অর্গ্যান গুলো একটু দেখে নিই। এক্সক্রিটারি অর্গ্যান, স্যার সবারই কি কিডনি থাকে? না, সবার কিডনি থাকে না। তোমার হচ্ছে এখান থেকে মার্ক করো যে ইন মোস্ট অফ দ্য ইনভার্টিব্রেটস, in most of the invertebrates, these structures are simple tubular forms, whereas vertebrates have complex tubular organ called kidney. মানে ইনভার্টিব্রেটদের অত কমপ্লেক্স কিডনির মতো কিছু থাকে না, সিম্পল টিউব থাকে। এই যে সিম্পল টিউব থাকে, দেখে এই যে এইরকম টিউব থাকে খালি, এই যে খালি এরকম টিউব লাইক স্ট্রাকচার থাকে। ওদের ওরকম কমপ্লেক্স কিডনি ফিডনি থাকে না, এই যে এরকম টাইপের টিউবিউলার স্ট্রাকচার থাকে। কিন্তু ভার্টিব্রেটস যেমন মনে করো হিউম্যান বা অন্যান্য যে অ্যানিমাল ভার্টিব্রেটস, তাদের কিন্তু কিডনি থাকে। হ্যালো, বলছি যে পড়িয়ে ফোন করছি তো তোমাকে। আচ্ছা, হ্যাঁ। তো দেখে নিই যে এই যে সিম্পল টিউব ফর্ম গুলো মানে ইনভার্টিব্রেটস দের যেগুলো বললাম, তাদের কি নাম আর কিরকম দেখতে। তো সবার আগে দেখে নিই যে প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া অর ফ্লেম সেল, এই যে এরকম দেখতে। এই যে দেখো আগুনের ফ্লেমের মতো দেখতে, এই যে কিছুটা আগুনের ফ্লেমের মতো দেখতে, তাই এগুলোর নাম হচ্ছে ফ্লেম সেল। এই যে দেখো লেখা আছে ফ্লেম সেল। তো এই ফ্লেম সেল গুলো এই যে দেখো, তোমরা ছোটবেলায় পড়েছিলে প্ল্যানারিয়া অর ফ্ল্যাট ওয়ার্ম, যারা হচ্ছে রিজেনারেশন প্রসেসে রিপ্রোডাকশন করে, মনে আছে? তো এদের এই যে বডির সাইডের দিকে যে এরকম এই ডিজাইন গুলো যে দেখা যাচ্ছে, এইটাকেই দেখো এখানে ম্যাগনিফাই করে এরকম করে দেখানো হয়েছে, আর সেটাকে আরো ম্যাগনিফাই করে এখানে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে ওদের এক্সক্রিটরি অর্গান, যেটা নাম হচ্ছে ফ্লেম সেল। তো প্ল্যানারিয়া এদের এই প্রোটোনেফ্রিডিয়া থাকে, যেটা দিয়ে ওরা অসমো রেগুলেশন করে, মানে ওয়াটার এন্ড আয়নের কনসেন্ট্রেশনকে মেনটেন করে। প্রোটোনেফ্রিডিয়া আর ফ্লেম সেল excretory structure in platyhelminthes like flatworm, example planaria। তারপর হচ্ছে রটিফার্স, সাম অ্যানিলিডস। তারপর হচ্ছে সেফালোকর্ডেট, এক্সাম্পল অ্যামফিওক্সাস। এদের হচ্ছে প্রোটোনিফ্রিডিয়া। প্রোটোনিফ্রিডিয়ার ফাংশন কি? যে আয়নিক অ্যান্ড ফ্লুইড ভলিউম রেগুলেশন, যেটাকে বলা হয় অসমো রেগুলেশন। আয়ন আর ফ্লুইডকে, ফ্লুইডের ভলিউমকে মেনটেন করাকে অসমো রেগুলেশন বলে। এখানে ফ্লুইড বলতে মেইনলি ওয়াটারকেই বোঝানো হয়েছে। আয়ন বলতে কোন কোন আয়ন? মেইনলি এই যে আমরা শুরুতেই পড়েছি কোন কোন আয়ন,
এই যে এইখানেই লেখা ছিল সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এগুলো আয়ন আর ফ্লুইডের কনসেন্ট্রেশনকে মেনটেন করতে হেল্প করে এই প্রোটোনেফ্রিডিয়া। 2 নাম্বার দেখে নিই হচ্ছে নেফ্রিডিয়া। এই যে দেখো নেফ্রিডিয়া আমরা এই যে আর্থওয়ার্মের মধ্যে দেখতে পাই। আর্থওয়ার্মের বডি তো সেগমেন্টেড, এই যে এরকম সেগমেন্টেড, আমরা ক্লাসিফিকেশনে পড়েছিলাম। আর এটা আমি বলেছিলাম ক্লাসিফিকেশন পড়ানোর সময়, প্রতিটা সেগমেন্টে এই যে এইরকম দেখো এইরকম জিনিস আছে, প্রতিটা সেগমেন্টেই থাকবে। তো এই একটা সেগমেন্টকে বড় করে এই যে এখানে বড় করে দেখানো হয়েছে, এই যে এইটা হচ্ছে নেফ্রিডিয়া, এই যে এইটা হচ্ছে নেফ্রিডিয়া। আর নেফ্রিডিয়াটা দেখো এই দিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এসে এই জায়গাটা এই ফুটোটা দিয়ে বাইরে বাইরে এটা রিলিজ হয়েছে। আর এই নেফ্রিডিয়াটাকে দেখো প্রচুর ব্লাড ক্যাপিলারি ঘিরে আছে। এই যে দেখো প্রচুর ব্লাড ক্যাপিলারি, এই যে লাল কালারের ব্লাড ক্যাপিলারি ঘিরে আছে। তো হয় কি যে ব্লাডের থেকে খারাপ জিনিসগুলো এই প্রোটোনেফ্রিডিয়ার মধ্যে চলে আসে। ব্লাডের থেকে যে তোমার এক্সক্রিটারি প্রোডাক্ট গুলো প্রোটোনেফ্রিডিয়া দিয়ে চলে আসে, ওগুলা এই দিক দিয়ে এসে এই যে এই দিক দিয়ে রিলিজ হয়, নাহলে এই দিক দিয়ে রিলিজ হয়, এখান দিয়ে বাইরে বের করবে। তো এটা হচ্ছে নেফ্রিডিয়া, আর্থওয়ার্ম, এদের থাকে। এটাও অসমোরেগুলেশনে হেল্প করে। এই যে আর্থওয়ার্ম এন্ড আদার অ্যানিলিডস, নেফ্রিডিয়া এর কাজ কি? রিমুভ নাইট্রোজিনিয়াস ওয়েস্ট এন্ড মেইনটেইন এ ফ্লুইড এন্ড আয়নিক ব্যালেন্স। ফ্লুইড এন্ড আয়নিক ব্যালেন্স মানে কিন্তু অসমোরেগুলেশন। আরো দুটো আছে, আর একটা হচ্ছে দেখো ম্যালপিজিয়ান টিউবিউল। ম্যালপিজিয়ান টিউবিউল এই যে এরকম দেখতে হয়। আমরা ইয়ের মধ্যে পড়েছিলাম, ককরোচের মধ্যে পড়েছিলাম। ককরোচের ডাইজেস্টিভ সিস্টেমের ককরোচের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে লেগে আছে এই যে সি নাম্বার যেটা লেবেলিং করা, এই যে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে লেগে আছে এই যে টিউবিউলের মতো, এগুলাই কিন্তু ম্যালপিজিয়ান টিউবিউল। তো এটাও কিন্তু ওদের বডির থেকে এক্সক্রিটরি প্রোডাক্ট রিমুভ করতে হেল্প করে। কার কোনটা থাকে খুব ইম্পর্টেন্ট, ম্যালপিজিয়ান টিউবিউল আর এক্সক্রিটরি স্ট্রাকচার অফ মোস্ট অফ দ্য ইনসেক্টস ইনক্লুডিং ককরোচেস। আর এটার কাজ কি? রিমুভাল অফ নাইট্রোজেনিয়াস ওয়েস্ট এন্ড অসমোরেগুলেশন। এত অবধি। আর এবার দেখে নি হচ্ছে ক্রাস্টেশিয়ানস লাইক প্রন, চিংড়ি মাছ। চিংড়ি মাছের কি থাকে? চিংড়ি মাছের থাকে হচ্ছে অ্যান্টেনাল গ্ল্যান্ড অর গ্রিন গ্ল্যান্ড। তোমার চিংড়ি মাছের যে অ্যান্টেনাটা থাকে, চিংড়ি মাছ তো হচ্ছে অ্যাকোয়াটিক ইনসেক্ট। কোথায় গেল ছবিটা? কোথায় গেল রে? চিংড়ি মাছের ছবিটা কই গেল? ও এত নিচে চলে আসছে। হুম। এই যে তোমার চিংড়ি মাছের এই যে অ্যান্টেনাটা যে আছে, অ্যান্টেনা, এই অ্যান্টেনার বেসে এইরকম একটা গ্ল্যান্ড থাকে যেটা গ্রিন কালারের দেখতে লাগছে। এটাই হচ্ছে অ্যান্টেনাল গ্ল্যান্ড অর গ্রিন গ্ল্যান্ড, এটা দিয়ে ওরা এক্সক্রিশন করে থাকে। তাহলে এগুলা হচ্ছে ভেরিয়াস আদার অ্যানিমালস এর এক্সক্রিটরি অর্গান। আর কার কি ফাংশন? মোরালের সবগুলোরই ফাংশন হচ্ছে তোমার এক্সক্রিটরি প্রোডাক্টকে বাইরে বের করা আর অসমোরেগুলেশন করা। আর অসমোরেগুলেশন কথাটা মানে কিন্তু দুটো জিনিস মনে রেখো, একটা কিন্তু হচ্ছে আয়ন, সরি, একটা হচ্ছে আয়ন, একটা কিন্তু ফ্লুইড মানে ওয়াটার, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আমরা চলে আসি হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে 2খানা কিডনি, তারপরে হচ্ছে 2টা ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার আর একটা ইউরেথ্রা। 2টা কিডনি, 2টো ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার, একটা ইউরেথ্রা, এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়েছি। আর এটাও মনে রেখো যে কিডনির মধ্যে কিডনির মধ্যে ডার্টি ব্লাড ডার্টি ব্লাড ঢোকে হচ্ছে আর্টারি দিয়ে, এই যে রেনাল আর্টারি দিয়ে ডার্টি ব্লাড ঢোকে। তারপরে ক্লিন হয়, ফিল্টার হয়ে ক্লিন ব্লাডটা
ক্লিন ব্লাডটা বেরোয় হচ্ছে ভেইন দিয়ে। ক্লিন ব্লাডটা বেরোবে হচ্ছে ভেইন দিয়ে বা রেনাল ভেইন দিয়ে, ভিতরে ঢুকবে, এখানে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে ক্লিন ব্লাডটা বেরোবে রেনাল ভেইন দিয়ে। আচ্ছা, ফিল্টার হওয়ার পরে যে ফিল্ট্রেটটা থাকবে, তোমরা সবাই ফিল্টার করার জিনিস, ফিল্ট্রেট ব্যাপারটা জানো। ফিল্ট্রেটটাই হচ্ছে ইউরিন। সেই ফিল্ট্রেটটা তোমার হচ্ছে এই যে ইউরেটার দিয়ে বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হবে, পরে ইউরেথ্রা দিয়ে বাইরে ডিসচার্জ হয়ে যাবে। ফিল্টার হওয়ার পরে যে ফিল্ট্রেটটা থাকবে সেটা ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার দিয়ে ইউরেথ্রা দিয়ে বাইরে। সো এই কিডনির ছোট ছোট জিনিসগুলো মার্ক করে নাও, যে ইন হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, পেয়ার অফ কিডনি, ওয়ান পেয়ার অফ ইউরেটার, এ ইউরিনারি ব্লাডার, এ ইউরেথ্রা। কিডনির কালার, শেপ এগুলো দেখে নিও, রেডিশ ব্রাউন, বিন শেপ, situated between the levels of last thoracic and third lumbar vertebrae। কথাটার মানে কি আবার স্যার? লাস্ট থোরাসিক আর থার্ড লাম্বার ভার্টিব্রি। এই যে দেখো আমাদের ভার্টিব্রাল কলাম থাকে, আমাদের পিছন দিকে যে ব্যাকবোন, ব্যাকবোনে টোটাল 33টা বোনস থাকে। ফার্স্ট 7টা বোনকে বলে সার্ভাইকাল, তারপরে 12টা বোনকে বলে থোরাসিক, তারপরে 5টা বোনকে বলে লাম্বার, লাস্টের দিকে এখানে পাঁচটা পাঁচটা করে ফিউজড বোন থাকে যেগুলোকে বলে স্যাক্রাম, আর একদম লাস্টের দিকে এখানে থেকে ককিক্স। এনিওয়ে, তো এইটা হচ্ছে 12 নাম্বার থোরাসিক। এই যে থোরাসিক T12 বলা হয়, টি মানে থোরাসিক, 12 মানে 12 নাম্বার। T12, T11, T10। তো কত নাম্বার বলেছে? লাস্ট থোরাসিক এন্ড থার্ড লাম্বার। আচ্ছা, লাম্বার ভার্টিব্রি, L1, L ফর লাম্বার, L1, L2, L3। তো বলেছে লাস্ট থোরাসিক মানে এই জায়গাটা, মানে এইখান থেকে থার্ড লাম্বার, থার্ড লাম্বার মানে এই জায়গাটা, এই জায়গাটাতে আমাদের, এর সোজাসুজি এই জায়গাটাতে আমাদের কিডনিটা থাকে। বুঝতে পারলাম কথাটা? এই যে এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে লাস্ট থোরাসিক, এই যে T12, আর এই যে থার্ড লাম্বার L3, এই যে দেখো এর পাশে, মানে এই রিজিয়নটার মধ্যে এই যে দুই পাশে দুটো কিডনি। বুঝতে পারছো? এটা এই যে এই দুটা সাইডে থাকে, আমাদের বডির এই দুটা সাইডে থাকে, এইরকম সাইড আমাদের এক একটা কিডনি, এরকম সাইডে। বেঁচে দাও এই 1.5 লাখ। সে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, আর কোন পার্টিকে বেস্ট করছো তার উপরেও ডিপেন্ড করে। এবার কি হয়েছিল, আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম, ওই যারা ক্লাস 10-এ পড়তাম, একটা মেয়ের কিডনি খারাপ হয়ে গেছিল। তো একমাত্র ওর মায়ের সাথেই ওর ব্লাড গ্রুপটা ঠিকঠাক ম্যাচ হচ্ছিল। দেখো, ব্লাড গ্রুপ ম্যাচ হওয়া মানে ধরো মেয়েটারও ব্লাড গ্রুপ বি পজিটিভ, মায়েরও ব্লাড গ্রুপ বি পজিটিভ, শুধু এটাই না, আরো অনেক কিছু থাকে ম্যাচ করা। তো মায়ের সাথেই সব থেকে ক্লোজ ম্যাচ হচ্ছিল, মাটা না কিডনি দেয়নি আর মেয়েটা মরে গেছে। মায়ের দুটা কিডনি তো ভালো ছিল, একটাও দেয়নি, আর মেয়েটা মরে গেছে। মাটা ভাবছে যে আমার একটা কিডনি দিয়ে কি হবে, উই গট দ্য কুক বুক, উই ক্যান বেক এগেইন। এনিওয়ে, না মেয়েটা বড় মেয়ে ছিল, যাই হোক। আর ক্লোজ টু দ্য ডরসাল ইনার ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে হচ্ছে পেটের ক্যাভিটি, আর ডরসাল মানে পিছনের দিকে, পিঠের দিকে। তো ডরসাল ইনার ওয়াল মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির, পেটের ভিতরের ক্যাভিটির ইনার ওয়ালের পিছনের দিকে থাকে। এটা হচ্ছে পজিশন দেওয়া আছে, তারপরে সাইজ, ওয়েট এগুলো দেওয়া আছে।
10 to 12 সেন্টিমিটার ইন লেন্থ, 5 to 7 সেন্টিমিটার ইন উইথ, 2 to 3 সেন্টিমিটার ইন থিকনেস, অ্যাভারেজ ওয়েট হচ্ছে 120 থেকে 170 গ্রাম। আচ্ছা, এইবার চলে আসি একদম ডিটেলড ইনার স্ট্রাকচারে। ইনার স্ট্রাকচার অফ দ্য কিডনি, এইটা একদম এখান থেকে শুরু করে ইনার স্ট্রাকচার অফ দ্য কিডনি কতটা লাগবে, এই এতটা লাগবে ইনার স্ট্রাকচার। দেখো এই এনসিআরটির ছবিটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। কিডনির একদম বাইরের দিকের এই যে লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এটা অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এটাকে রেনাল ক্যাপসুল বলে। অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, যেটাকে রেনাল ক্যাপসুল বলে। আর দেখো কিডনিটার কিডনিটার এই যে এই জায়গাটা এরকম এরকম ভাবে ভিতরের দিকে ঢুকে গেছে, তাই কি না? তো এই যে কনস্ট্রিক্টেড যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে হাইলাম। এখানে করা নেই, এই জায়গাটাকে বলা হচ্ছে হাইলাম। এই হাইলামের মধ্যেই কিন্তু দেখো এই যে রেনাল আর্টারি ঢুকেছে, রেনাল ভেইন বের হয়েছে, আর ইউরেটারও বের হয়েছে। আমি কি বললাম মন দিয়ে শুনলা না? গড় করলা না? রেনাল আর্টারি ঢুকেছে, রেনাল ভেইন বের হয়েছে, আর ইউরেটার বের হয়েছে। তার মানে কি বুঝতে পারলা তো? রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকবে, রেনাল ভেইন দিয়ে ক্লিন ব্লাড বেরোবে, আর ইউরেটার দিয়ে ইউরিন বেরোবে। তাই এরা সাবস্টেন্সকে কি সাবস্টেন্স, কে সাবস্টেন্সকে ঢুকাচ্ছে, কে সাবস্টেন্সকে বের করছে, সেই রেসপেক্টে আমি বললাম রেনাল আর্টারি ঢুকছে, রেনাল ভেইন বের হচ্ছে, আর ইউরেটার বের হচ্ছে। কোন জায়গাটা থেকে? হাইলাম রিজিয়নটা থেকে। আর এটা কিন্তু এইখানে এনসিআরটি তে আমি অত এটা মানে বলে দিই বাবা, পরে বুঝতে পারবা কিনা জানি না। ইজ এ নচ, নচ মানে কি? খাঁজ, কল্ড হাইলাম, টু হুইচ ইউরেটার ব্লাড ভেসেলস, কোন কোন ব্লাড ভেসেলস? তোমার রেনাল আর্টারি আর রেনাল ভেইন আর নার্ভ এন্টার্স। এবার দেখো যেই জায়গাটাতে ইউরেটার হাইলামের মধ্যে যেই জায়গাটাতে ঢুকেছে, এই যে ইউরেটার যেই জায়গাটাতে হাইলামের মধ্যে ঢুকেছে, ভালো করে দেখবে, কারণ এইখানে আবার রেনাল আর্টারি আর রেনাল ভেইন আছে। তো তুমি রেনাল আর্টারি আর রেনাল ভেইনকে ইগনোর করো। এই যে ইউরেটার এই নচ মানে হাইলামের মধ্যে যেই জায়গাটাতে ঢুকেছে, ইউরেটারটা ঢোকার পরে একটা বড় একটা ফিল্ডের মতো এরকম ফানেলের মতো একটা হয়ে গেছে। এই যে দেখো একটা ফানেলের মতো একটা শেপ নিয়েছে, হ্যাঁ কি না? এই যে এরকম একটা ফানেলের মতো শেপ নিয়েছে। এই ফানেলের মতো এই যে মাঠ, বড় যে ফিল্ডের মতো জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে রেনাল পেলভিস। এই যে রেনাল পেলভিস, বুঝতে পারছো? তারপরে কি হয়েছে, এই যে রেনাল পেলভিসটা আবার কি হয়েছে, যে ছোট ছোট ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে। দেখো রেনাল পেলভিসটা আবার এরকম ব্রাঞ্চিং হয়ে গেছে, সেই ব্রাঞ্চের আবার ব্রাঞ্চিং হয়েছে। এই যে রেনাল পেলভিসের ব্রাঞ্চিং হয়েছে, ব্রাঞ্চের আবার ব্রাঞ্চিং হয়েছে। তো এই ব্রাঞ্চ গুলোকে বলা হচ্ছে ক্যালিক্স। ব্রাঞ্চ গুলোকে কি বলে? ক্যালিক্স। এই যে ব্রাঞ্চিং গুলোকে বলা হচ্ছে ক্যালিক্স। কার ব্রাঞ্চিং বললাম? পেলভিসের ব্রাঞ্চিং গুলোকে বলে ক্যালিক্স। যদি আর একটু ডিটেলসে বলি, বড় ব্রাঞ্চ গুলোকে বলে মেজর ক্যালিক্স, আর মেজর ক্যালিক্স এর ছোট ব্রাঞ্চ গুলোকে বলে মাইনর ক্যালিক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যালিক্স গুলো, কিডনির এই ক্যালিক্স গুলো এরকম ছোট ছোট কোন শেপ স্ট্রাকচারের সাথে কানেক্টেড। এই যে কোন শেপ স্ট্রাকচারের সাথে কানেক্টেড, আর পিরামিড শেপ স্ট্রাকচারের সাথে কানেক্টেড। তো এই পিরামিড গুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। পিরামিড গুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। আর আরেকটা জিনিস বলে দিই, যে মেডুলারি পিরামিডের একদম যে নিচের যে জায়গাটা,
যেইখানে হচ্ছে তোমার ক্যালিক্সটা মানে মাইনর ক্যালিক্স গুলোর ব্রাঞ্চিং গুলো যে লেগে আছে, এই নিচের এই জায়গাটাকে বলে রেনাল প্যাপিলি। এগুলা নেই তাই আমি বলে রাখলাম, রেনাল প্যাপিলি, আর সিঙ্গুলারে বলে রেনাল প্যাপিলা। একদম মানে টিপটা কে বলে রেনাল প্যাপিলি আর রেনাল প্যাপিলা। এইবার দেখো একটা জিনিস বলছি, সেটা হচ্ছে, বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? সোজা আছে, এই চ্যাপ্টারটা সোজা, খালি কাউন্টার কারেন্ট মেকানিজম বাদ দিবে। দেখো কিডনিকে এবার যদি আমরা এরকম ভাবে সেকশন করি, মানে একটা কিডনিকে যদি কাটি, তাহলে আমরা এরকম ইনার স্ট্রাকচার দেখতে পাবো। সবাই বোর্ডের দিকে দেখবে। তাহলে আমরা এরকম ইনার স্ট্রাকচার দেখতে পাবো। তো এই ইনার স্ট্রাকচারটাতে আমরা দেখতে পাচ্ছি কিডনির দুটো জোন। এই যে এইটা একটা জোন, বুঝতে পারলো তো? এইটা একটা জোন, আর বাইরের দিকে একটা জোন। ভিতরের এই যে জোনটা, এই জোনটাকে বলে মেডুলা। ভিতরের জোনটাকে বলে মেডুলা। তাই এই পিরামিড গুলোর নামও হচ্ছে মেডুলারি পিরামিড। বুঝতে পারলাম? ভিতরের জোনটার নাম হচ্ছে মেডুলা, তাই এই পিরামিড গুলোর নামও মেডুলারি পিরামিড। আর বাইরের এই জোনটার নাম অলরেডি দেওয়া আছে কি, কর্টেক্স। আর আমরা দেখতে পাচ্ছি যে কর্টেক্সটা আবার মাঝে মাঝে, আমরা দেখতে পাচ্ছি এই যে কর্টেক্সটা, কর্টেক্সটা আবার মাঝে মাঝে মেডুলারি পিরামিডের ভিতরে ঢুকে গেছে, একই না? কর্টেক্সটা মাঝে মাঝে মেডুলারি পিরামিডের ভিতরে ঢুকে গেছে। আর এই ভিতরে যে এই অবজেকশনস গুলো, এগুলোকে বলা হয় রেনাল কলাম। মানে কর্টেক্সের এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে রেনাল কলাম, যেগুলো মেডুলারি পিরামিডের মধ্যে ঢুকে গেছে। রেনাল কলাম আর কলাম অফ বার্টিন, বার্টিন, কলাম অফ বার্টিন একটা সায়েন্টিস্টের নাম। আচ্ছা, ক্যালিক্স, ক্যালিক্স কথাটা যেটা এই যে পেলভিসের যে ব্রাঞ্চ, ক্যালিক্স কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ। আর প্লুরাল হচ্ছে ক্যালিসেস। কারণ এনসিইআরটি তে কোথাও কোথাও ক্যালিক্স লেখা, এটা কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার লেখা আছে এখানে। তাহলে দেখো যে ইনার হাইলাম ইজ এ ব্রড ফানেল শেপড কল্ড রেনাল পেলভিস। পেয়েছো তো? ছবিটা দেখো এবার, তোমাদের বইয়ের ছবিটা দেখো। এখান থেকে গোটাটাই পড়তে হবে, এখান থেকে কিছু মার্ক করা নেই। পেলভিস যেগুলোর প্রজেকশন আর ব্রাঞ্চিং গুলোকে বলে ক্যালিসেস, ওই যে ক্যালিক্স গুলো। তারপরে কিডনির আউটার লেয়ারকে কি বলে, একদম আউটার লেয়ারকে কি বলে, ক্যাপসুল। দেখো ছবিতে দেখে নাও, ছবিতে দেখবে ক্যাপসুল। আচ্ছা, ইনসাইড দা কিডনি, কিডনিকে যদি এবার কাটি, দুটো জোন হয়। বাইরের জোনকে কি বলে, কর্টেক্স, আর ভিতরের জোনকে কি বলে, মেডুলা। আর মেডুলার ভিতরে ভিতরে মাঝে মাঝে আবার কর্টেক্স ঢুকে গেছে। যাই হোক, মেডুলা ইজ ডিভাইডেড ইনটু এ ফিউ কনিক্যাল মাসেস, যেটাকে বলে মেডুলারি পিরামিড। পেয়েছো তো? আর মাঝে মাঝে এই মেডুলারি পিরামিডের মধ্যে আহ এই যে মেডুলারি পিরামিড গুলো কার সাথে কানেক্টেড, ক্যালিক্স গুলোর সাথে কানেক্টেড। ক্যালিসেস আর ক্যালিক্সের সাথে কানেক্টেড। এই যে দেখো এখানে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ক্যালিক্স, এই যে এগুলো হচ্ছে ক্যালিক্স, আর এই যে মেডুলারি পিরামিড। তো প্রজেকশনস ইনটু দা ক্যালিসেস লেখা আছে, প্রজেক্টিং ইনটু দা ক্যালিসেস। আর কর্টেক্স মাঝে মাঝে মেডুলারি পিরামিডের মধ্যে ঢুকে গেছে, যে ইন বিটুইন দা মেডুলারি পিরামিড, যেগুলোকে বলে কলাম অফ বার্টিনি। ও আমি বার্টিন লিখেছি না, বার্টিন ও বলে, বার্টিনিও বলে। মেডুলারি পিরামিড যেগুলোকে বলা হয় রেনাল কলাম, কল্ড কলাম অফ বার্টিনি, এই যে। তো এইবার আমরা চলে আসি আরো ভিতরে, কিডনির আরো অ্যানাটমিতে চলে আসি। এর থেকে আর ম্যাগনিফাই হবে না? এই তোর দম, বাহ, কোথায় চলে এলো? বাহ।
এত সামনে গেল আর কোন, না বাবা মার হলে ধরবা না হলে ধরবা না। দেখো, আমরা নেফ্রন ছোটবেলায় নেফ্রন পড়েছি। তো কিডনির মধ্যে নেফ্রন গুলো কোথায় থাকে? নেফ্রনের ছবি আগে বই থেকে দেখে নাও। নেফ্রনের ছবি, ওই যে কিডনির ছবিটা নিচেই আছে নেফ্রনের ছবি। এর সিচুয়েশনটা আগে দেখে নিই। নেফ্রনের যে আমরা দেখতে পাচ্ছি একটা এরকম বাল্ব লাইক যে স্ট্রাকচারটা, যেটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলটা থাকবে এখানে। বাউম্যানস ক্যাপসুলটা থাকবে এখানে। তারপরে কিডনির যে টিউবিউলটা, টিউবিউলটা থাকবে এখানে। তারপরে কিডনিটা এইরকম করে গিয়ে ইউরিন গুলো কালেক্ট হবে এই যে এটার মধ্যে। এই যে এই জিনিসটার মধ্যে ইউরিন কালেক্ট হবে, হয়ে এই যে ক্যালিক্স এর সাথে কানেক্টেড থাকবে। তারপরে ইউরিন গুলো ক্যালিক্স দিয়ে চলে যাবে হচ্ছে পেলভিস, পেলভিস দিয়ে ইউরেটার, ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে চলে যাবে। কথাটা বুঝতে পারলা জিনিসটা তো? তো এবার নেফ্রনের নেফ্রনের যে এই যে গোল বাল্বের মতো পার্টটা, ওটা কোন রিজিয়নে আছে বলো তো? কর্টেক্স রিজিয়নে আছে। এই যে এই জায়গাটার নাম কি? এটা কর্টেক্স। আর কিডনি নেফ্রনের যে যে টিউবিউলটা, টিউবিউলটা কোন রিজিয়নে আছে বলো তো? টিউবিউলটা আছে মেডুলার মধ্যে। তাই কর্টেক্সটা হয় গ্র্যানিউলার। কর্টেক্সটা হয় গ্র্যানিউলার, মানে দানার মতো। এই যে বাউম্যানস ক্যাপসুলের যে দানাগুলো ম্যালপিজিয়ান টিউবিউল বলে, ম্যালপিজিয়ান গ্র্যানিউল বলে, সেই জন্য কর্টেক্সটা গ্র্যানিউলার হয়। অন্যদিকে মেডুলার মধ্যে যেহেতু এই যে এই টিউবিউল গুলো থাকে, তাই দেখো মেডুলা গুলো এরকম দাগ দাগ করে বোঝানো হয়েছে। তার মানে মেডুলাটা ফাইব্রাস হয়। মেডুলার ভিতরে ছোট ছোট ফাইবারের মতো থাকে। কথাটা বুঝতে পারলে জিনিসটা? আর এটা কিন্তু, তো স্যার এরকম কতগুলো নেফ্রন থাকে? নেফ্রন থাকে মোটামুটি 1 থেকে 2 মিলিয়ন এক ইচ কিডনি, মানে 10 থেকে 20 লাখ নেফ্রন থাকে। তো স্যার সবগুলা নেফ্রনের কি একই রকম দেখতে? না, সবগুলো নেফ্রন একই রকম দেখতে না। কোনো কোনো নেফ্রনের এই যে টিউবিউলটা, এই টিউবিউলটা মেডুলার মধ্যে অনেক ডিপলি ইনসার্টেড থাকে, তাদেরকে বলে জাক্সটা মেডুলারি নেফ্রন। আর কোনো কোনো নেফ্রনের টিউবিউলটা বেশি ডিপ থাকে না। এই যে জাস্ট এইটুকুনি গিয়ে অল্প একটু গিয়ে তারপরে চলে আসলো। তো এটা কর্টেক্স এর সাইডেই বেশি থাকবে, মানে এই যে কর্টেক্স এর দিকটাতেই বেশি আছে, মেডুলার দিকে কম আছে। তাই এটাকে বলে হচ্ছে কর্টিক্যাল, কর্টেক্স থেকে কর্টিক্যাল নেফ্রন। বুঝতে পারলা তো? তো এটা যেহেতু কর্টেক্স এর দিকটাতে বেশি আছে, কর্টেক্স এর সাইডটাতে বেশি আছে, তাই এটাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন। আর যেগুলো অনেকটা ডিপ, একদম অনেকটা ভিতরে ঢুকে যেন মেডুলার দিকে বেশি থাকবে, তাদেরকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। এগুলো আমরা বলে করে নিচ্ছি সবই। নেফ্রনের নেফ্রনের স্ট্রাকচার ফাকচার, এই যে কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলারি নেফ্রন কোথায় লেখা আছে আগে ওটা একটু মার্ক করে নাও। এই যে এই জায়গাটাতে আছে। পরে আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি, এমনি জাস্ট দেখে রাখো, এখন মার্ক করতে হবে না। এই যে এখানে লেখা আছে কর্টিক্যাল নেফ্রন, এই যে কর্টিক্যাল নেফ্রন, আর এই যে জাক্সটা মেডুলারি নেফ্রন। তো চলে আসি আমরা ডিটেল স্ট্রাকচার অফ নেফ্রন। ডিটেইলড স্ট্রাকচার অফ নেফ্রন। সোয়েটারটা খুলতে হবে, গরম লেগে যাচ্ছে।
হ্যালো। নেটওয়ার্ক করবা? আচ্ছা পড়ো। হ্যাঁ, কে বললো রে না? কে? লিডার? না, আমার 3টা ক্লাসে হয়ে, 2টা ক্লাসেও হয়ে যেতে পারে। সবগুলো লাইন বুঝিয়েছে এনসিইআরটি, নাকি নিজেই প্যাচাল পারতে থাকে? বই থেকে কিছু বলে দেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আচ্ছা, দেখো, নেফ্রনের যে মেন ব্যাপারটা, সেটা হচ্ছে এর 2টা পার্ট। এই যে ব্লু কালারের যেটা আঁকালাম, এটাকে বলা হচ্ছে কিডনি টিউবিউল আর রেনাল টিউবিউল। এই ব্লু কালারের এই গোটা পার্টটা, অ্যালং উইথ দিস বাল্ব লাইক স্ট্রাকচার, গোটাটাই কিন্তু কিডনি টিউবিউল আর রেনাল টিউবিউল। আর আরেকটা যেটা পার্ট, সেটা হচ্ছে তোমার এই যে ভিতরের দিকে পেঁচানো এই যে ব্লাড ক্যাপিলারিটা, ভিতরের দিকে পেঁচানো এই ব্লাড ক্যাপিলারিটা, যেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। মেন দুটাই পার্ট। এই যে একদিক থেকে হচ্ছে ডার্টি ব্লাড ঢুকবে, ডার্টি ব্লাড এই দিক থেকে ঢুকছে। দেখো, এগুলা কিন্তু ডার্টি ব্লাড আর্টারি দিয়ে ঢোকে, হ্যাঁ কি না? আমি আগেই বললাম রেনাল আর্টারি, তো রেনাল আর্টারির আরো ব্রাঞ্চিং হয়। তো নেফ্রনের মধ্যে যে আর্টারির ব্রাঞ্চটা ঢুকছে, এটাকে বলে অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট মানে হচ্ছে কাছে, মানে নেফ্রনের কাছে যে আসছে, অ্যাফারেন্ট আর্টেরিওল। এনসিআরটির ছবিটা খুলে রেখো, ওটাও দেখবা। আর যেটা এই তারপরে এই দিক থেকে ডার্টি ব্লাড আসলো, এসে তারপরে এখানে হচ্ছে এই যে এখানে ফিল্টার হবে, মানে খারাপ জিনিসগুলো চলে আসবে। খারাপ জিনিস আর ভালো জিনিস দুটোই চলে আসে। তো এখানে ফিল্টার আসে, যে ফিল্টারটা বা ব্লাডের থেকে যেই খারাপ জিনিসগুলো চলে আসলো, ওটাকে ফিল্ট্রেট বলে। ওটাকে ফিল্ট্রেট বলে, তাহলে ব্লাডটা পিউরিফাই হয়ে গেল। আর মানে ভালো ক্লিন ব্লাডটা বেরোবে হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে ক্লিন ব্লাড বেরোবে। এইবার যেটা দিয়ে বেরোচ্ছে এটা মানে দূরে যাচ্ছে, যেহেতু এটা দূরে যাচ্ছে, তাই এটাকে বলে ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট মানে দূরে, অ্যাফারেন্ট মানে কাছে, ইফারেন্ট মানে দূরে। ইফারেন্ট আর্টেরিওল, ক্লিন ব্লাডটা বেরোবে। আচ্ছা। আর এই যে ভেতরের দিকে যে ব্লাড ক্যাপিলারিটা পুরো পেঁচিয়ে আছে, ভেতরের দিকে এই যে ব্লাড ক্যাপিলারিটা যে পুরো একদম পেঁচিয়ে আছে, এই পেঁচানো ব্লাড ক্যাপিলারিটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। এটাকে গ্লোমেরুলাস বলে। বাকি যে নীল পার্টটা দেখতে পাচ্ছ, গোটাটাকেই বলা হয় কিডনি টিউবিউল আর রেনাল টিউবিউল।
তো কিডনি টিউবিউল আর রেনাল টিউবিউল শুরুই হচ্ছে এরকম একটা বাল্ব লাইক স্ট্রাকচার দিয়ে, যেটার নাম হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। দেখো ব্যাপারটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এটা তো 2D ডায়াগ্রাম। বাউম্যানস ক্যাপসুলটাকে এরকম একটা গোল বলের মতো ভাববা, এটা কিন্তু এরকম একদমই দেখতে না। হ্যাঁ, 3D, মানে গোল বলের মধ্যে, ওর মধ্যে এই যে ব্লাড গ্লোমেরুলাসটা এরকম ঢুকানো থাকবে। ধরে নাও এমনি দেখাচ্ছি ইয়ের থেকে। হুম, দাঁড়াও, এমনি দেখি আমি। এই যে অনেকটা, ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা অনেকটা ভালো, সব থেকে ভালো হচ্ছে এটা, এটা, হ্যাঁ এটা বলতে পারো। এটা বলতে পারো, মানে এটা হচ্ছে কেটে দেখানো হচ্ছে। বুঝতে পারলা তো, একটা গোল বলের মতো, ওর মধ্যে এই যে গ্লোমেরুলাসটা এইভাবে ঢুকানো। ওটা 2D জন্য, বইগুলোতে 2D জন্য ওরকম মনে হয়, ছোটবেলার থেকে আমরা এইভাবেই পড়ে আসছি, কোনো দিক থেকে এরকম দেখতে না। তো এবার বাউম্যানস ক্যাপসুলের ভিতরে আবার অনেক ব্যাপার আছে, দেখো। বাউম্যানস ক্যাপসুলের একদম যে বাইরের লেয়ারটা, এই যে বাইরের যে এটা, এটা নর্মাল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটাকে বলে প্যারাইটাল লেয়ার, এটাকে বলে প্যারাইটাল লেয়ার। ঠিক আছে? আর এদিকে দেখো, কথা বলো না। আর এই যে ভিতরের যে লেয়ারটা, এটা, এটাকে বলা হচ্ছে ভিসেরাল লেয়ার, এটাকে বলে ভিসেরাল লেয়ার। এইবার ভিসেরাল লেয়ারের মধ্যে এইরকম অ্যামিবার মতো দেখতে, এইরকম কিছু কিছু সেল থাকে, অ্যামিবয়েড সেল থাকে এরকম। ভিসেরাল লেয়ারের মধ্যে এরকম অ্যামিবয়েড কিছু কিছু ছোট ছোট সেল থাকে। এই সেলগুলোকে বলা হয় পোডোসাইট, এগুলোকে বলা হয় পোডোসাইট। হলো? তো আমরা দেখতে পাচ্ছি যে এই পোডোসাইটের মাঝখানে একটু গ্যাপ আছে, পোডোসাইটের মাঝখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপ গুলোকে বলা হয় ফিল্ট্রেশন পোর অর ফিল্ট্রেশন স্লিটস, ফিল্ট্রেশন স্লিটস। আর এই ফিল্ট্রেশন স্লিট গুলো দিয়েই ব্লাডের খারাপ জিনিসগুলো এই যে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে চলে আসবে, এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে চলে আসবে। তো স্যার এই ফিল্ট্রেশন স্লিটের সাইজ কত, ডায়ামিটার কত? 1 মাইক্রোমিটার, 1 মাইক্রন। আর স্যার অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার কত? অ্যাফারেন্ট আর্টেরিওল, এগুলো লেখা নেই, এটা হচ্ছে 50 মাইক্রোমিটার। আর ইফারেন্ট আর্টেরিওলের কত? ইফারেন্ট আর্টেরিওলের হাফ, 25 মাইক্রোমিটার আর মাইক্রন। মেন কনসেপ্টটা অনেকটা এরকম। দেখো কিভাবে ইউরিন প্রডিউস হচ্ছে, তো শোনো। আগে আজকে জাস্ট একটু এলিমেন্টারি আইডিয়াটা দিয়ে দিই। এখান দিয়ে ডার্টি ব্লাড এখান দিয়ে ঢুকছে, এটার ডায়ামিটার অনেক বেশি, কিন্তু ভিতরে যেতে যেতে এত পেঁচানো থাকে। আর এইখানে এই যে ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার অনেক কম। কি বুঝতে পারলো তো? তাহলে কি এখানে ব্লাড প্রেশার বেড়ে যায়। এই যে গ্লোমেরুলাসের মধ্যে অনেক ব্লাড ঢোকে, কিন্তু অত ব্লাড বেরোতে পারে না, তাই এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড প্রেশার বাড়তে থাকে। আর এই ব্লাডের প্রেশারের জন্য ব্লাডের কিছু কিছু কম্পোনেন্ট এই যে ফিল্ট্রেশন পোর দিয়ে, মানে পোডোসাইট গুলোর মাঝখানের গ্যাপ দিয়ে ফিল্ট্রেশন পোর দিয়ে বাউম্যানস ক্যাপসুলে চলে আসে, যেটাকে ফিল্ট্রেট বলে। তো স্যার ব্লাডের কোন কোন কম্পোনেন্ট আসে? দেখো, ব্লাডের আরবিসি, ডব্লিউবিসি, আর বড় বড় যে প্রোটিন,
এগুলো আসবে না, এগুলো আসবে না। ব্লাডের কোন কম্পোনেন্ট গুলো আসবে? শুধুমাত্র ডিজলভ হয় ওয়াটারে, যে ডিজলভ হয় সেই পার্টিকেল গুলো আসবে, ডিজলভড পার্টিকলস আসবে। সলিউবল, সরি ডিজলভ বলাটা ঠিক না, সলিউবল পার্টিকেল গুলোই আসে, কারণ ওদের সাইজটা ছোট হয়। ওয়াটারে সলিউবল পার্টিকেলস গুলোই আসে। কি কি আসে স্যার? গ্লুকোজ আসে, গ্লুকোজ ওয়াটারে সলিউবল, সাইজ অনেক ছোট। তারপরে হচ্ছে তোমার সল্ট আসে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। অবশ্যই অবশ্যই ইউরিয়া আসতেই হবে। ইউরিয়াটাই হচ্ছে আমাদের মেন এক্সক্রিটরি প্রোডাক্ট, যেটাকে বাইরে বের করতে হবে। আর ওয়াটার আসে, ওয়াটার আসে, এই জিনিসগুলো চলে আসে। এই সব জিনিসগুলোকে একসাথে বলা হয় ফিল্ট্রেট, ফিল্টার হয়ে যেটা আসছে, ফিল্ট্রেট। হুম, এই ফিল্ট্রেটটা এখানে চলে আসলো বার্নম্যানস ক্যাপসুলে। আর ওটা এই যে পোডোসাইটের যে গ্যাপ, ফিল্ট্রেশন স্লিটের যে গ্যাপটা 1 মাইক্রোমিটারের থেকে সাইজে ছোট, এগুলা এই জিনিসগুলো সাইজ ছোট, তাই ফিল্ট্রেশন স্লিট দিয়ে এই জিনিসগুলো শুধু আসতে পারে, বড় বড় জিনিসগুলো আসবে না। আরবিসি, ডব্লিউবিসি, প্রোটিন এগুলা কিছু আসবে না। তো এর মধ্যে স্যার আবার এর মধ্যে তো আমি দেখতে পাচ্ছি মেন এক্সক্রিটরি প্রোডাক্ট তো ইউরিয়া। হুম, কিন্তু গ্লুকোজ তো আমাদের দরকারি জিনিস, গ্লুকোজকে ইউরিন দিয়ে বের করে দেওয়া তো তাহলে লস হয়ে যাবে। তো হ্যাঁ, পরে এগুলো জিনিস আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়, গ্লুকোজ কিছুটা সল্ট, অল্প একটু সল্ট রিঅ্যাবজর্ব হয়, কিছুটা ওয়াটারও রিঅ্যাবজর্ব হয়, কিন্তু ইউরিয়া রিঅ্যাবজর্ব হয় না। কিন্তু এই যে একটা জায়গায় পড়েছিলাম, একটু আগে বললাম, কিছুটা ইউরিয়াকে আমরা রিটেইন করে রাখি ওয়াটার এর অ্যামাউন্টটাকে মেনটেন করার জন্য, ওটা আমরা পরে শিখবো। তো এনিওয়ে, তো এই দরকারি জিনিসগুলোকে আবার রিঅ্যাবজর্ব করার জন্য এই যে গ্লুকোজ, সল্ট, ওয়াটার এগুলোকে আবার রিঅ্যাবজর্ব করার জন্য কি হয়, এই যে আমাদের ইফারেন্ট আর্টেরিওলটা যেটা দেখতে পাচ্ছি, এই যে ইফারেন্ট আর্টেরিওল, এই ইফারেন্ট আর্টেরিওলটা আবার ব্যাক করে আসে। এই ইফারেন্ট আর্টেরিওলটা আবার নিচের দিকে ব্যাক করে আসে, আমি এটা গ্যাপটা ছেড়ে দিয়ে করলাম। ঠিক আছে, ইফারেন্ট আর্টেরিওলটা নিচের দিকে ব্যাক করে আসে, এনসিআরটি ছবিটা দেখবে, ব্যাক করে এসে গোটা এই জিনিসটাকে এরকম ভাবে পেঁচায়। দাঁড়া এক second। গোটা জায়গাটাকে এরকম পেঁচিয়ে ধরে, মানে গোটা জায়গাটাকে এরকম সারাউন্ডেড করে রাখে ক্যাপিলারি দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে নেফ্রনের, নেফ্রনের এই যে বাউম্যানস ক্যাপসুলটার পর থেকে একটা এরকম টিউবিউল, এরকম মোটা এরকম একটা টিউবিউল নিচের দিকে আসছে। তো এটা শুরুর দিকটা হচ্ছে একটু পেঁচানো হয়, পেঁচানো মিন্স হচ্ছে কনভিউলেটেড। তো এই পেঁচানো এই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, এইটাকে বলা হয় PCT, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। প্রক্সিমাল কথাটার মানে হচ্ছে নেয়ার, প্রক্সিমাল মানে হচ্ছে নিয়ার, কার নিয়ার, কার কাছে আছে, বাউম্যানস ক্যাপসুলের কাছে আছে এই টিউবিউলটা। আর আরেকটা কনভিউলেটেড টিউবিউল দেখতে পাচ্ছি,
এই দেখো, আর একটা কনভিউলেটেড টিউবিউল দেখতে পাচ্ছি এই জায়গাটা, দেখো এই জায়গাটাও কনভিউলেটেড মানে কি এরকম পেঁচানো, কিন্তু এটা বাউম্যান্স ক্যাপসুল থেকে দূরে, এটা বাউম্যান্স ক্যাপসুল থেকে দূরে, তাই দূরে বোঝানোর জন্য বলা হয় ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, ডি সি টি। ডি মানে হচ্ছে ডিস্টাল, ডিস্টাল মানে হচ্ছে ফার, দূরে। প্রক্সিমাল মানে কাছে, বাউম্যান্স ক্যাপসুলের কাছে, আর ডিস্টাল মানে হচ্ছে দূরে, কার থেকে দূরে, বাউম্যান্স ক্যাপসুলের থেকে দূরে। আর কনভিউলেটেড কথাটার মানে কিন্তু পেঁচানো। হ্যাঁ বলো। হুম? হ্যাঁ বলছি, ওটা লাস্টে কনক্লুশন বলছি, ওই রেনাল ভেনটার কানেকশনটা কোথায় হবে তো ওটা বলে দিচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল আবার নিচের দিকে এরকম করে যাচ্ছে, এই যে এরকম করে নিচের দিকে যাচ্ছে, আর এরকম একটা লুপ নিচ্ছে, এরকম একটা লুপ নিচ্ছে, হেয়ার পিনের মতো লুপ নেয়, চুলকে বেঁধে রাখার জন্য যে হেয়ার পিন হয় সেটার মতো একটা লুপ নেয়। তো এই লুপটা দিয়ে ফিল্ট্রেটটা, এই লুপটা দিয়ে যে ফিল্ট্রেটটা নিচের দিকে আসে, আবার উপরের দিকেও যায়। তো যেই আর্মটা দিয়ে নিচের দিকে আসছে, এইটার নাম হচ্ছে ডিসেন্ডিং লিম্ব। ছবিতে দেখে নিবা, ডিসেন্ডিং লিম্ব। লিম্ব মানে কি, বাহু, হাত, মানে একটা হাত নিচের দিকে আসছে আর একটা হাত উপরের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব। আর আলটিমেটলি এই অ্যাসেন্ডিং লিম্বটা গিয়ে কিন্তু, এই অ্যাসেন্ডিং লিম্বটা গিয়ে কিন্তু ডিসিটি মানে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলের সাথেই কিন্তু কানেক্টেড হচ্ছে। আর গোটা এই লুপটাকে বলা হচ্ছে হেনলিজ লুপ। গোটা এই লুপটাকে বলা হচ্ছে, এই গোটা একদম ডিসেন্ডিং লিম্ব থেকে অ্যাসেন্ডিং লিম্ব পর্যন্ত গোটাটাই হচ্ছে হেনলিজ লুপ। হেনলি হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, হেনলিজ লুপ। এই যে আমাদের ইফারেন্ট আর্টেরিওলটা, এই যে ইফারেন্ট আর্টেরিওলটা এই নিচের দিকে আবার ব্যাক করে আসছে, এই যে নিচের দিকে ব্যাক করে আসছে, এসে এরকম একটা ব্লাড ক্যাপিলারি দিয়ে গোটা জায়গাটা, গোটা এরিয়াটা একেবারে ঘিরে ধরেছে। তো এই ব্লাড ক্যাপিলারিটার নাম হচ্ছে, এই ব্লাড ক্যাপিলারিটার নাম হচ্ছে, দেখলো রে, হ্যাঁ, পেরিটিউবিউলার ক্যাপিলারিস। এই ব্লাড ক্যাপিলারিটার নাম হচ্ছে পেরিটিউবিউলার ক্যাপিলারিস। পেরিটিউবিউলার ক্যাপিলারিস, এই গোটা এই যে ইফারেন্ট আর্টেরিওলটা নিচের দিকে এসে গোটা এরিয়াটাকে যে ঘিরে ধরলো, এটাকেই বলা হয়, এই ক্যাপিলারিটার নাম হচ্ছে পেরিটিউবিউলার ক্যাপিলারি। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমি যখনই যেটা ইম্পর্টেন্ট বলি সেটা খুবই ইম্পর্টেন্ট হয় আর ওটা পরীক্ষায় আসে, কি, যে পেরিটিউবিউলার ক্যাপিলারির একটা ক্যাপিলারি আমরা দেখছি হেনলি লুপের সাথে প্যারালালি রান করছে, হ্যাঁ কি না? এই যে দেখো তো, এই যে হেনলি লুপ এটা, হেনরির লুপ এটা, আর এই যে ক্যাপিলারি, একটা ক্যাপিলারি দেখো হেনরির লুপের সাথে প্যারালালি রান করছে। এই প্যারালালি রান করছে যে ক্যাপিলারিটা, এটার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম হচ্ছে ভাসা রেক্টা। কেন স্যার ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন ইউরিন ফরমেশনের প্রসেস করব, তখন এই ভাসা রেক্টার মধ্যে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম করব, যেটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট কমপ্লেক্স টপিক অফ দিস চ্যাপ্টার, কাউন্টার কারেন্ট মেকানিজম। তো ভাষার একটা বুঝতে পারছো তো, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ভাষার একটা।
তো আলটিমেটলি কি হচ্ছে, ক্যাপিলারিটা মানে পেরিটিউবিউলার ক্যাপিলারি ভাসার একটা সবগুলো, এই দেখে নাও, সবগুলো আলটিমেটলি গিয়ে একসাথে গিয়ে এখান থেকে একসাথে গিয়ে দেখো এই জায়গাটায় এই একটা সিঙ্গেল ব্লাড ভেসেল দিয়ে বাইরের দিকে যাচ্ছে, এইটাই কানেক্ট হবে রেনাল ভেইনের সাথে। এইটা বুঝতে পারলে এবার সন্দিতা? এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো? এইটাই গিয়ে কানেক্ট হবে হচ্ছে রেনাল ভেইনের সাথে কানেক্ট হবে, যেখান দিয়ে ক্লিন ব্লাডটা বেরোবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এই ইফারেন্ট আর্টেরিওলটা এরকম ভাবে নিচের দিকে এসে এরকম পেরিটিউবিউলার ক্যাপিলারি ফর্ম করে গোটা জায়গাটাকে ঘেরার কি দরকার ছিল? কারণ আমাদের এই যে ফিল্ট্রেট যেটা, এই যে এখানে যে জিনিসগুলো আসলো ফিল্ট্রেট যেটা, ওর মধ্যে আবার অনেক কিছু দরকারি জিনিস আছে। কি কি? এই যে গ্লুকোজ, সল্ট, ওয়াটার, এই দরকারি জিনিসগুলো এখানে আছে, ওগুলো এইখানটাতেই রিঅ্যাবজর্ব হয়। এই জিনিসগুলো এখানেই রিঅ্যাবজর্ব হয়। এই দেখো মনে করো এই জায়গাটাতে গ্লুকোজ রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডের মধ্যে চলে যায়, ফিল্ট্রেটের মধ্যে থাকা গ্লুকোজ, জি লিখে দিলাম, ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্ব হবে। ওয়াটার রিঅ্যাবজর্ব হবে, H2O, ওয়াটার যেটা ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওটা ব্লাডের মধ্যে ঢুকে গেলো, এইটার মধ্যে তো ব্লাড থাকবে, ব্লাড ক্যাপিলারির মধ্যে অবশ্যই ব্লাড থাকবে, তাহলে ইউরিনের ওয়াটার ব্লাডে ঢুকে গেল। সল্ট, সল্ট রিঅ্যাবজর্ব হয়, NaCl রিঅ্যাবজর্ব হয়, এগুলো জিনিস আবার রিঅ্যাবজর্ব হওয়ার জন্য এই গোটা জিনিসটা এইখানে গোটা জিনিসটা এরকম করে ঘিরে ধরেছে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে নেফ্রনের স্ট্রাকচার এইটা। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে লাস্ট, তারপরে আমি খালি মার্কিং করে দেবো। গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলকে একসাথে বলে ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল और ম্যালপিজিয়ান ক্যাপসুল, গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলকে। সো এবার দেখে নি হচ্ছে এটা কিসের, এটা বলো তো কিসের ছবি? এটা কিন্তু এই যে গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল, তার মানে কি ম্যালপিজিয়ান বডি और ম্যালপিজিয়ান কর্পাসল और রেনাল কর্পাসলের ছবি শুধু এটা। তাহলে এখান থেকে ব্র্যাকেট করো, কিছু আন্ডারলাইন করলে করবা। The renal tubule begins with a double-walled cup-like structure called Bowman's capsule. Renal tubule গ্লোমেরুলাস বাদ দিয়ে এই যে এখান থেকে শুরু বলেছে, এই যে এখান থেকে শুরু, এই যে বাউম্যানস ক্যাপসুল থেকে শুরু, রেনাল টিউবিউল দিয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপরে হেনলিস লুপ হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল দেখো একটা সিঙ্গেল ডাক্টের সাথে কানেক্টেড, এই একটা সিঙ্গেল ডাক্টের সাথে কানেক্টেড ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা, এই ডাক্টটা ইউরিনকে নিয়ে আসছে, তাই এটাকে বলে ইউরিন কালেক্টিং ডাক্ট, এটার নাম হচ্ছে ইউরিন কালেক্টিং ডাক্ট। তো এই আলটিমেটলি কি হয়, ইউরিন কালেক্টিং ডাক্ট, এই যে এইখানে যেটা বুঝালাম বড় করে, এই যে তোমাদেরকে এটা বুঝালাম, এইটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, একবার মুছে দিয়ে একবার নাহলে হবে না। এই যে এটা তো বাউম্যানস ক্যাপসুল, এই যে এটা বাউম্যানস ক্যাপসুল, তারপরে এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলিস লুপ, এই যে ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই যে এইটা হয়ে গেল ইউরিন কালেক্টিং ডাক্ট। তো ইউরিন কালেক্টিং ডাক্টটা আলটিমেটলি মেডুলারি পিরামিড দিয়ে এসে কিসের সাথে কানেক্টেড হলো? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? ক্যালিক্স। ক্যালিক্সটা কার সাথে কানেক্টেড? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, রেনাল পেলভিস। তারপরে রেনাল পেলভিসটা
রেনাল পেলভিসটা কার সাথে কানেক্টেড? ইউরেটার। আর একদম এইদিকে দেখে নিবা, ইউরেটার কার সাথে কানেক্টেড? কোথায় গেল? আবার ছোট করতে হবে। হুম। তো ইউরেটার আবার কার সাথে কানেক্টেড? ইউরিনারি ব্লাডার। তারপরে তাহলে ইউরিনটা এইভাবে ইউরিনারি ব্লাডারে আসে। যেইভাবে এনসিইআরটি তে লেখা আছে আমি একদম ওইভাবেই বললাম, সিকোয়েন্সিয়ালি বললাম না, কারণ সিকোয়েন্সিয়ালি এনসিইআরটির সিকোয়েন্সে বোঝানো যাবে না। আমি আমার সিকোয়েন্সেই বুঝিয়েছি, কিন্তু সবই লেখা আছে যেভাবে লেখা আছে। এর থেকে বেশি এক্সট্রা কিছু আমি বলিনি। ওই পোডোসাইট আর ফিল্ট্রেশন স্লিপটাই একটু এক্সট্রা বলেছি, তাছাড়া অত বেশি কিছু এক্সট্রা বলিনি। লোডিং হতে এত টাইম নিচ্ছে কেন? হুম। হ্যাঁ। তো বাউম্যানস ক্যাপসুল যেটার মধ্যে গ্লোমেরুলাসটা এনক্লোজ থাকে। গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলকে একসাথে কি বলে? ম্যালপিজিয়ান বডি অর রেনাল টিউবিউল অর রেনাল কর্পাসল, সরি রেনাল টিউবিউল বলে না, ম্যালপিজিয়ান বডি অর রেনাল কর্পাসল অর ম্যালপিজিয়ান ক্যাপসুলও বলে। তারপরে বাউম্যানস ক্যাপসুলের সবার কাছে যেই কনভলিউটেড টিউবিউলটা আছে ওটার নাম কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল তারপরে নিচের দিকে একটা লুপ বানায়, হেয়ার পিন লুপ বানায়, যেটার নাম হচ্ছে হেনলিজ লুপ। হেনলিজ লুপের দুটা হাত, একটা নিচের দিকে নামছে যেটার নাম ডিসেন্ডিং লিম্ব, যেটা উপরের দিকে উঠছে ওটার নাম অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং লিম্বটা আবার কার সাথে কানেক্টেড? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কার সাথে কানেক্টেড? কালেক্টিং ডাক্ট। আর কালেক্টিং ডাক্টটা নিচের দিকে এসে কোথায় চলে গেল? তোমার ক্যালিসেস মানে ক্যালিক্স। ক্যালিক্সটা কার সাথে কানেক্টেড? পেলভিস। পেলভিসটা কার সাথে কানেক্টেড? কোথায় হলো? ইউরেটার। পেলভিসটা ইউরেটারের সাথে কানেক্টেড। কি বুঝতে পারছো তো? না বোঝার কিন্তু কিছু নাই, সিকোয়েন্সিয়াল। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল। হ্যাঁ, কোনটা কোথায় থাকে? ম্যালপিজিয়ান কর্পাসল মানে বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এটা থাকবে হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস মানে ম্যালপিজিয়ান কর্পাসল, পিসিটি আর ডিসিটি, এটা থাকে কর্টেক্স এর মধ্যে, কর্টিক্যাল রিজিয়ন। মানে মনে করো এটা হচ্ছে কিডনি, এই দিক থেকে হাইলাম দিয়ে এই দিক থেকে ইউরেটার, এটা পেলভিস, এগুলা হচ্ছে মেডুলারি পিরামিড। আর পেলভিসটা আবার এরকম, সরি, পেলভিসটা ছোট ছোট ব্রাঞ্চে ডিভাইডেড, ব্রাঞ্চ গুলোকে বলা হয় ক্যালিক্স। এরকম করে দিলাম। তাহলে বলেছে কি যে বাউম্যানস ক্যাপসুল আর ম্যালপিজিয়ান টিউবিউল, মানে যেটাকে বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এটা থাকে হচ্ছে এই যে কর্টেক্স রিজিয়নের মধ্যে। বাউম্যানস ক্যাপসুল, পিসিটি আর ডিসিটি, এগুলা এইটা থাকবে হচ্ছে কর্টেক্স এর মধ্যে, এই তিনটা জিনিস, ম্যালপিজিয়ান টিউবিউল, পিসিটি, ডিসিটি, এই তিনটাই থাকবে কর্টেক্স এর মধ্যে। হেনলির লুপটা থাকবে শুধু মেডুলার মধ্যে, মেডুলারি পিরামিডের মধ্যে। আর এইদিকে ডিসিটিটা কানেক্টেড হচ্ছে এই যে এটার নাম কি, সরি এটার নাম হয়ে গেল আমাদের কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট কানেক্টেড উইথ এই যে এই জায়গাটার নাম হচ্ছে, আমি বলেছিলাম রেনাল প্যাপিলি, যেটা কানেক্টেড ক্যালিসেস, ক্যালিসেস কানেক্টেড উইথ পেলভিস, পেলভিস কানেক্টেড উইথ ইউরেটার। তো তিনটা জিনিস কর্টেক্সে থাকে, কি কি? ম্যালপিজিয়ান কর্পাসল, পিসিটি আর ডিসিটি কর্টিক্যাল রিজিয়নে থাকে। whereas লুপ অফ হেনলি মানে হেনলিস লুপ থাকবে ডিপ ইনটু দা মেডুলা। আচ্ছা, এটাকে এবার আলাদা করে ব্র্যাকেট করো। তোমাদেরকে বললাম, একটা বললাম কর্টিক্যাল নেফ্রন, আর একটা বললাম হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন কোনগুলো? যেই নেফ্রন গুলোর, এটা মনে করো ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল,
খালি শেষ হয়ে যাচ্ছে। পিসিটি, হেনরির লুপ, ডিসিটি। হ্যাঁ, মানে চার্জ শেষ হয়ে গেছে। বাউম্যানস ক্যাপসুল, পিসিটি, হেনরির লুপ, ডিসিটি। যেই সব নেফ্রনের হেনরির লুপ বেশি ডিপ থাকে না, মানে জাস্ট অল্প একটু মেডুলার মধ্যে অল্প একটু ঢুকে ব্যাস এইটুকুনি, তার মানে কি এটা কর্টেক্সের সাইডেই বেশি, তাহলে এগুলোকে বলে কর্টেক্স থেকে, তাই কর্টিক্যাল নেফ্রন। আর এই যে এই নেফ্রনটার দেখো, এই নেফ্রনটার ম্যালপিজিয়ান টিউবিউলটা আমি অনেক ডিপ, ডিপ ইনটু দা মেডুলা, মেডুলার অনেক ভিতরের দিকে আছে, তাই এগুলোকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন, মেডুলার মধ্যে, তাই জাক্সটা মেডুলারি। তো কোনগুলা বেশি থাকে স্যার? কর্টিক্যাল নেফ্রন বেশি না জাক্সটা মেডুলারি নেফ্রন বেশি? কর্টিক্যাল নেফ্রনই বেশি থাকে। জাক্সটা মেডুলারি নেফ্রন কম থাকে, ওটার একটা হরমোনাল ফাংশন আছে, ওগুলা স্পেশাল স্পেশাল টাইমে কাজ করে, ওটা পরে শিখাবো, আছে। তো মেজরিটি কিন্তু কর্টিক্যাল নেফ্রন, এই যে যাদের হেনরির লুপটা হচ্ছে শর্ট, extend only very little into the medulla, আর some of the nephron loop of Henle is very long and runs deep into the medulla, তাদেরকে বলে juxtamedullary nephron। আর ওই যে তোমাদেরকে বললাম কি ইফারেন্ট আর্টেরিওলটা আবার নিচের দিকে ব্যাক করে এসে ক্যাপিলারি নেটওয়ার্ক বানায়, ক্যাপিলারি নেটওয়ার্ক বানায়, যেটাকে বলা হচ্ছে, কোথায় গেল, খালি পড়ে না কেন, যেটাকে বলে পেরিটিউবিউলার ক্যাপিলারিস। যেটাকে বলে হচ্ছে ও পড়ছে ক্যাপিলারি নেটওয়ার্ক, যেটা নিচের দিকে চলে আসে ওটাকে পেরিটিউবিউলার ক্যাপিলারিস বলে। আর যেটা একটা ক্যাপিলারি কি হেনলির লুপের সাথে, কি হেনলির লুপের সাথে প্যারালালি রান করে, এই যে প্যারালালি রান করে, সেটাকে বলা হচ্ছে কি ভাসা রেক্টা। আর ভাসা রেক্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাসা রেক্টা ইজ অ্যাবসেন্ট অর হাইলি রিডিউস ইন কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রনে কিন্তু আবার ভাসা রেক্টা থাকে না, বা থাকলেও খুবই অল্প থাকে। কর্টিক্যাল নেফ্রন মানে যেগুলোর হেনরির লুপটা ছোট। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো।